চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রানের লিডে বাংলাদেশ, হাতে আছে ৬ উইকেট। ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে অল আউট করে দিলেন তাইজুল, বোলিং করে গেলেন নির্ভুল। অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে মোহাম্মদ আমির, বোর্ডের দিকে অভিযোগের তীর। জয় দিয়ে স্বাধীনতা কাপ ফুটবল শুরু করেছে মোহামেডান, ২৮ সদস্যের দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। ইটালিয়ান সিরিয়াতে ৩২ বছর পর ইউভেন্টাসের মাঠে জয় পেয়েছে আতালান্তা, ভিয়ারিয়ালকে হারিয়েছে বার্সেলোনা। খেলাযোগে আপনাদের সাথে আছে আমি ফাহিম রহমান। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টাইগারদের ঘুরে দাঁড়ানোর নায়ক তাইজুল ইসলাম ১১৬ রানে তার শিকার ৭ উইকেট। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৮৬ রান। তৃতীয় দিন শেষে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ৩৯ রান। রহমান পেয়ারের ম্যাচ রিপোর্ট। অস্বস্তির কাঁটা সরিয়ে রাঙা সকালে বাংলা। তৃতীয় দিনের প্রথম ওভারেই পথ দেখালো তাইজুলের অভিজ্ঞতা। ধ্রুপদী বোলিংয়ের বাহার, পাকিস্তানি ব্যাটারদের চারপাশ আঁধার। টানা ২ বলে আউট শফিক আজহার। বাবর আজমের উইকেট নেন মিরাজ। শান্ত করেছেন হতাশ, ফেলেছেন আবিদ আলীর সহজ ক্যাচ। তবে উইকেটের পেছনে মুগ্ধতা ছড়িয়েছেন লিটন দাস। বাংলাদেশ লাঞ্চের পর পেসার ইবাদত হোসেন আনেন প্রথম ব্রেক থ্রো, রিজওয়ানকে করেন এলবিডব্লিউ। সবচেয়ে মূল্যবান উইকেটটা নিলেন তাইজুল। আবিদ সরে খেলতে গিয়ে করেন ভুল। পাকিস্তান ইনিংসের শেষটাও মুড়েছেন বাঁহাতি স্পিনার। ৭ উইকেট ওর শিকার। ২৮৬-তে গুটিয়ে গেল পাকিস্তান। বাংলাদেশের লিড ৪৪ রান। সুইং বোলিংয়ে টাইগারদের ভুগিয়েছেন শাহিন আফ্রিদি। দলীয় ১৪ রানে সাদমান শান্ত রীতি। বিপদে মুমিনুল হক পাননি সাফল্যের দেখা। আবারও শাহিন আফ্রিদির বাউন্সারে সাইফ কাটা। ৮৩ রানের লিড নিয়ে বাংলাদেশ শেষ করল তৃতীয় দিন। ইয়াসির রাব্বির সাথে অপরাজিত মুশফিকুর রহিম। রহমান পেয়ার ৭১। অন্য সবার ব্যর্থতা দিনে অনন্য তাইজুল ইসলাম। তার ৭ উইকেট শিকারে বাংলাদেশ পায় ৪৪ রানের লিড। বোলিং ইনিংসের শুরু থেকে শেষ বাঁহাতি অর্থোডক্স স্পিনার ছিলেন সমান কার্যকর। সাকিবের অভাব বুঝতে দেননি একবারের জন্য। তবে দিন শেষে সঙ্গী হতাশা। চট্টগ্রাম থেকে রিয়াসাত আজিমের পাঠানো রিপোর্ট। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। একলা পথের একলা পথিক তাইজুল ইসলাম। স্বপ্নকে বাস্তবের পথ দেখানোর কারিগর বাঁহাতি অর্থোডক্স। তৃতীয় দিনে খেলা শুরুর আগে যদি পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষকেও জিজ্ঞেস করা হতো বাংলাদেশ কি লিড পেতে পারে, উত্তর হতো নিঃসন্দেহে না। তাইজুল আশার পালে হাওয়া দিয়েছেন দিনের একেবারে প্রথম ওভারটায়। শেষ ২ বলে পেভিলিয়নে আব্দুল্লাহ শফিক আর আজহার আলী। ১৪৬ রানে ভাঙে ওপেনিং পার্টনারশিপ। পরের ১৪০ তুলতে নেই বাকি নয়। ইনিংসে ৭ উইকেট নিয়ে তাইজুল শুধু ধসিয়ে দেননি পাকিস্তানের ব্যাটিং লাইন। সাকিবের না থাকার দুঃসময়ে বুঝিয়েছেন নিজের কার্যকারিতা। সাকিব ভাই থাকলে আসলে রোলটা আমার একরকম হয়, সাকিব ভাই না থাকলে রোলটা আরেক রকম হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। দেশের হয়ে ইনিংসে ২ বার ৭ কিংবা এর বেশি উইকেট নেই তাইজুল ছাড়া আর কোনো বাংলাদেশি বোলারের। মজার ব্যাপার, কোনো ম্যাচে বোলারের ৭ উইকেট পাওয়ার ঘটনা ৪টা, যার ৩টায় জিতেছে বাংলাদেশ। ইনিংসে নবমবার ৫ বা এর বেশি উইকেট তাইজুলের, সামনে শুধুই সাকিব আল হাসান। তাইজুল বাংলাদেশের সাদামাটা বোলিং ইনিংসটাকে প্রাণ দিয়েছিলেন। মিরাজের বাবর আজমকে ফেরানো কিংবা এবাদতে জ্বলে ওঠার প্রেরণা তাইজুলের অ্যাটাক। নিজেকে কার্যকর করে তুলতে শত সংগ্রাম সঙ্গী নিভৃতচারী বাঁহাতি অর্থোডক্সের। অ্যাকশন শুধরাতে গিয়ে বোলিংয়ের ছন্দ হারিয়েছিলেন, এরপর আবার ফিরে আসা। তার দিনে অসহায় প্রতিরোধ করা ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলীরা। খড়ের মাঠে কঠিন সময়ে দলকে লিড এনে দিলেও দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং যেন আসা যাওয়ার খেলা।
ড্রেসিং রুমে ফেরাতেই যত স্বস্তি, তবে বল হাতে বাহাতি স্পিনারের রঙিন দিনে নড়চড় হয়েছে রেকর্ডের পাতা। মোহাম্মদ রফিককে টপকে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি 19 উইকেট তাইজুলের। ভুতুরে দিনটায় আন্তর্জাতিক ক্রিকেটে 150 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন দলের সেরা বোলার। খড়ের মাঠে 5 বা এর চেয়ে বেশি উইকেট নিলেন, এবার দিয়ে 7 বার। আমি বলবো যে ডিসিপ্লিন ছিল বলের মধ্যে, মানে সে পুরা ইনিংস জুড়ে সারাদিন যে ডিসিপ্লিন এবং মনোযোগ দিয়ে বল করছে, বলবো যে সাফল্যের পিছনে এটা একটা বড় কারণ। তবে রেকর্ড যদি দলের কাজে না আসে, তাতে সেই রেকর্ডের কারিগরের তৃপ্তি থাকে না। তাইজুলের কীর্তি করার দিনে সঙ্গী শূন্যতা, নিঃসঙ্গতা, যে অসীম শূন্যতার দায় দলটার এলোমেলো ব্যাটিং লাইনে। তাইজুলদের একাকী লড়াইগুলো কবে খুঁজে পাবে আলোর পথ? রিয়াসাত আজিম, 71, জোহরামের চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। প্রথম 2 সেশনে ডমিনেট করে তৃতীয় সেশনে হতশ্রী বাংলাদেশ। ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ আর অ্যাপ্লিকেশন নিয়ে আছে প্রশ্ন, কোন পথে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট? উত্তর জানার চেষ্টা করেছেন 2 সহকর্মী রিয়াসাত আজিম এবং সাইফুল রূপক। একই উইকেটে জম্পেশ লড়াইটা হচ্ছে টাইগার স্পিন অ্যাটাকের বিপক্ষে পাকিস্তানের পেস অ্যাটাক। কখনো এদিক কখনো ওদিক, চট্টলা টেস্ট পেন্ডুলামের মতো ঘুরছে। তৃতীয় দিন 2 সেশন জিতে টাইগার ক্রিকেটার ভক্ত সবার মুখ ভরা হাসি ছিল, অথচ দিন শেষে বিষণ্ণ, হতাশ। রিয়াসাত, বাংলাদেশ 44 রানে লিড পেয়েছে, কিন্তু যেই ব্যাটিং পারফরমেন্স দেখলাম সবকিছু মিলিয়ে তৃতীয় দিন শেষে কিন্তু আবার বাংলাদেশই ব্যাকফুটে। নিঃসন্দেহে ব্যাকফুটে, এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশে স্পিনাররা যখন ভালো করেছিল, স্পেশালি তাইজুল ইসলাম যেভাবে 7 উইকেট তুলে নিল, 70% উইকেট টেকার কিন্তু তিনি ছিলেন পাকিস্তানের ব্যাটিং ইনিংসের। তারপর কিন্তু মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ব্যাটাররা তুলনামূলকভাবে ভালো করবে, কারণ যেহেতু স্পিন ধরছে উইকেটে। কিন্তু পাকিস্তানি পেস অ্যাটাকের সামনে মোটামুটি অসহায় আত্মসমর্পণ আমরা বলতে পারি। বল আসার আগেই মোটামুটি একটা ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, গা বাঁচানোর একটা চেষ্টা, অনেক ক্ষেত্রেই প্রি ডিটারমিন শট খেলার একটা চেষ্টা, এরকম যখন ঘটনাগুলো ঘটে না, তখন আলটিমেটলি আপনার ব্যাটিং লাইনের দৈন্যতা ফুটে ওঠে। এবারও কিন্তু আমরা দেখলাম যে প্রথম ইনিংসের একটা পুনরাবৃত্তি। এর আগে আমরা দেখেছিলাম যে মাত্র 2 জন ব্যাটসম্যান ছাড়া বাকি কেউ দাঁড়াতে পারেনি, আজও কিন্তু তাই হয়েছে। যখন একটা দল মোটামুটি ফ্রন্ট ফুটে থাকে, যখন 44 রানের মতো একটা আপনি লিড পাচ্ছেন এগেনস্ট আ টিম লাইক পাকিস্তান, সেকেন্ড ইনিংসে যখন বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে নামলো, তারা কিন্তু অনেকটা চাপমুক্ত ছিল, কারণ বাংলাদেশ কিন্তু আলটিমেটলি দে আর ইন অ্যাহেড পজিশন। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাখ্যাতীত ব্যর্থতার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। একই পিচে স্পিনাররা সফল ছিল, বল টার্ন হচ্ছিল, সেই জায়গায় পাকিস্তানি পেসাররা এমনভাবে বল করা শুরু করলো যে মনে হচ্ছে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের কন্ডিশনে খেলছে। আপনার কাছে কি মনে হয় সাইফুল রূপক, যে আলটিমেটলি বাংলাদেশের কামব্যাক করার ওয়েটা কি হতে পারে? বাংলাদেশের জন্য স্বস্তি যে মুশফিক এখন আনবিটেন আছেন এবং লিটন দাস ড্রেসিং রুমে আছেন। সবকিছু মিলে এই দুজনই ফর্মে আছেন এবং দুজনের উপরে আরও একবার আসলে ভরসা রাখছে ভক্তরা। তারা যদি ভালো ইনিংস না খেলে তাহলে কিন্তু বাংলাদেশ চাপে আছে। কত রান সেফ সাইডে হতে পারে সেটা কিন্তু এখন বড় প্রশ্ন, কারণ মাত্র 83 রান টার্গেট বা লিড হয়েছে বাংলাদেশের। সেই জায়গাটাতে বলা যায় যে সবশেষ টেস্টে যদি ফিরে যায় এই মাঠে, এই বছরের ফেব্রুয়ারিতে, যেটা ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ 395 রানের টার্গেট দিয়ে ম্যাচ হেরেছিল, কাইল মায়ার্সের 200 রান এখানে পঞ্চম দিনেও হয়েছে। সেই জায়গাটাতে বাংলাদেশ চাপে থাকবে। সেক্ষেত্রে 250-300 রানের যদি একটা টার্গেট দিতে পারে, সেই জায়গাটাতে মনে হয় যে পাকিস্তানি ব্যাটসম্যানরা সেই রকম ফর্মে নেই, কিংবা এই স্পিন ট্র্যাকে বাংলাদেশের বোলাররা যেরকম বোলিং করছে, লাইন লেন্থ বা করিডোরটা যেভাবে আছে, সেইভাবে আসলে সেকেন্ড ইনিংসে যদি বোলিং করতে পারেন মিরাজ এবং তাইজুল, সেই জায়গায় একটা চান্স থেকে যায়। তবে বাংলাদেশের জন্য বলা যায় একটু টাফ হবে। 2টা সেশন অন্তত খেলতে হবে, মানে প্রথম 2 সেশন যদি বাংলাদেশ খেলতে পারে, আমার কাছে মনে হয় যে রূপক আপনি যে টার্গেটের কথা বললেন সেটাকে আলটিমেটলি মিট করা সম্ভব। অবশ্যই আমরা সেই আশায় আছি যে মুশফিক আবারও ভালো একটা ইনিংস খেলবে এবং বড় ভাইয়ের রোলটাও ঠিকমতো পালন করবে, যেটা প্রথম ইনিংসে লিটন দাসের সাথে তিনি করেছেন। এই ইনিংসে অবশ্যই আমরা আশা করব ডেবুটেন্ট ইয়াসির আলী চৌধুরী প্রথম ইনিংসে পারফর্ম করতে পারেনি, তার নিজেরও প্রমাণের একটা দারুণ সুযোগ আছে এবং দারুণ মঞ্চ বলা যায় যে দ্বিতীয় ইনিংসে একটা বড় ইনিংস গড়ে বাংলাদেশকে এই টেস্টে আবার নতুন করে ফেরানোর একটা দারুণ সুযোগ। ইয়াসির আলী চৌধুরী পাশাপাশি মুশফিক কিংবা লিটন পরবর্তীতে নেমে যদি ভালো ইনিংস খেলে বড় টার্গেট সেট করতে পারে পাকিস্তানের এগেনস্টে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে তৈরি হওয়া শীতল সম্পর্কে জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মোহাম্মদ আমির। সেই বোর্ডে পরিবর্তন আসলেও আমিরের আপাতত ফেরা হচ্ছে না, তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত দেখা যাবে। অবশ্য পিএসএল এর ব্যস্ততায় ইচ্ছা থাকলেও মিস করতে হচ্ছে বিপিএল। নানা কারণে মাঠের বাইরে ছিটকে গেলেও পাকিস্তানি স্পিড স্টার আমির ফিরে এসছেন প্রতাপের সাথেই। কিভাবে সেটা সম্ভব হলো, এসব নিয়ে বাংলা টাইগার্স টিম ক্যাম্পে কথা বলেছেন আমির। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন খালিদ জামিল। ম্যানচেস্টারের স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে গেল বছরের টি-20 সিরিজেই মোহাম্মদ আমিরকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে নানা ইস্যুতে শীতল সম্পর্ক এবং তার জেরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান আমির, এমন তথ্যই জানায় বিভিন্ন গণমাধ্যম।
তবে সেই বোর্ডে এসেছে বড় পরিবর্তন। পিসিবির দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা। স্বাভাবিকভাবেই তাই এবারে আমির ফিরবেন কিনা তা নিয়ে শুরু হয় আলোচনা। সাবেকদের কেউ কেউ বলেন তিনি ফিরতে চাইলে আগে ডোমেস্টিক পারফরমেন্স দেখাতে হবে। কোনো পিসিবি কর্তার কাছ থেকে পাকিস্তানের জার্সিতে তার ফেরার আভাসও মিলেছে। তবে আমির বলছেন একেবারেই ভিন্ন কথা। Because previous cricket board, especially Wasim Khan, he was the CEO. আগের ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম আকরামের সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু এখন নেই। নতুন চেয়ারম্যানই সবকিছু চালাচ্ছেন, কিন্তু আমি পাকিস্তান দলে ফিরবো কিনা সে প্রসঙ্গে তাদের কেউ যোগাযোগ করেননি। Is doing everything and আমিরের কথাই পরিষ্কার, দলে ফিরতে চাইলেও তাকে ফেরানোর কোনো উদ্যোগ পিসিবি এখন পর্যন্ত নেয়নি। তবে নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে পাওয়া যাবে তাকে। এখন আবুধাবি টি10 লিগের দল বাংলা টাইগার্সের হয়ে আগুন ঝরাচ্ছেন 22 গজে। তাকে দেখা যাবে সামনের পিএসএলেও, আর সে কারণেই বিপিএলটা মিস করছেন। I would love to play BPL. I always enjoy there because বাংলাদেশের মানুষ আমাকে পছন্দ করে। যদি সামনের বিপিএলে খেলতে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু পিএসএল এর সাথে সময়টা ক্ল্যাশ করছে, তাই এবারে খুব সম্ভবত যাওয়া হচ্ছে না বাংলাদেশে। so they always love us and এখন নিজেই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দিয়েছেন নির্বাসন। নিয়মিত খেলার ভেতরে না থেকেও কিভাবে পারফরমেন্স ধরে রাখা যায় সেটা জানা আছে আমির। nowadays cricket is getting very difficult for the bowlers. এটা মাইন্ডসেটের ব্যাপার। ক্রিকেটটা এখন বোলারদের জন্য অনেক কঠিন হয়ে গেছে, আর সে কারণেই প্ল্যান বিটা আপনার প্রথম প্ল্যানের চেয়ে শক্তিশালী হতে হবে, যেন প্রতিপক্ষ আপনার কৌশল ধরে ফেললেও আপনার সমস্যা না হয়, যেমন মোস্তাফিজের এই সমস্যাটা হচ্ছে। Plan A, okay, my strength is to bowl in swing. মোহাম্মদ আমিরের বয়স এখন 29। নিজেকে কতদূর টেনে নিতে পারবেন সেটা বলা যাচ্ছে না এখনই। তবে ওর ক্রিকেট সেন্স তরুণ ফাস্ট বোলারদের জন্য নিশ্চয়ই হয়ে উঠবে ভীষণ কার্যকর। খালিদ জামিল, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। জয় দিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের মিশন শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সাইফ এসি। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। 7 দেশকে নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। খেলাধুলা সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। মোহামেডান যেন নতুন এক উদ্দীপনার নাম। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শুরুটা হয়েছে চমৎকার। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদের সাথে সাদা কালোদের জিত 2-1 গোলে। দিনের আরেক ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। শুরু থেকে গোছানো ফুটবল খেলে দুই দল। ফার্স্ট হাফে পেনাল্টি থেকে লিড নিয়ে এগিয়ে যায় সেনাবাহিনী। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া সাইফ এসসি। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় 2-1 গোলে। সাইফের জয়ের দিনেই ফুটবলকে বিদায় জানালেন শাহেদুল আলম। 2009 থেকে 2016 সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন জাতীয় ফুটবল দলে। ঘরোয়া ফুটবলেও দাপট দেখিয়েছেন নামি দামি সব ক্লাবের হয়ে। আমি চাই ন্যাশনাল টিম আমরা এশিয়া কাপের মতো একটা মঞ্চে আমরা যেন পারফর্ম করতে পারি, খেলতে পারি। তারপরে ওয়ার্ল্ড কাপ খেলার একটা স্বপ্ন আমাদের আছে, মানে ফুটবলার হিসাবে। তো আশা করি ইনশাল্লাহ আমরা এশিয়ার একটা ভালো লেভেলে আমরা খেলবো একসময়। সোমবার স্বাধীনতা কাপ ফুটবলে দিনের একমাত্র ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 5:30টায়। আগামী মাসেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে বাংলাদেশে। 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দলে নেই কোনো বড় চমক, সবারই অতীতে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। 6 দেশের এই আন্তর্জাতিক আসরটি সফল আয়োজনের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। কার্যক্রম দেখতে ঢাকায় এসেছেন এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম। ঘুরে দেখেছেন হকি স্টেডিয়াম। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা সভা করেছেন ফেডারেশন কর্তাদের সাথে। 14 ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজন করেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ও আরও 6 দেশের প্রায় 350 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। সিনিয়র জুনিয়র 2 বিভাগেই ছেলে ও মেয়েদের সিঙ্গেল, ডাবলস, মিক্সড ডাবলস সহ মোট 5টি করে ইভেন্ট অনুষ্ঠিত হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। অর্ণব বাপি, 71। ইতালিয়ান সিরিয়াতে 32 বছর পর ইউভেন্টাসের মাঠে জয় পেয়েছে আটালান্তা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে 4-0 গোলে হারিয়েছে লিভারপুল। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।